বিষয়টা খুব চুপিচাপি ঘটে গিয়েছিল। চুপিচাপি এই অর্থে যে এটা নিয়ে বড় বড় সংবাদ মাধ্যমেও খুব একটা আলাপ আলোচনা নেই, আর হবেই কেন। বিচারের বাণী নিভৃতে কাঁদবে কিনা, নাকি এক সময় ততোধিক শক্তিশালী হয়ে উঠবে, এটা পরবর্তীতে জানা যাবে। বাংলাদেশে ইউনূস সরকার জুলাই অভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের জন্য, এই জুলাই যোদ্ধা প্রশ্ন, জুলাই যোদ্ধা শব্দটা বলতে আমার কিছু জায়গায় দ্বিধা আছে। ইউনূস সরকারের চোখে জুলাই যোদ্ধা যারা, তাদের জন্য একটা ইন্ডেমনিটি দিয়ে গেছে, একটা দায় মুক্তি দিয়ে গেছে। এই দায় মুক্তি নিয়ে আমরা সবসময় সোচ্চার। আমরা বলেছি যে ইতিহাস, আইন, সমাজ, সভ্যতা এই দায় মুক্তিকে কখনো স্বীকার করতে পারে না। একটা হত্যাকাণ্ড, শত শত হত্যাকাণ্ড দূরের কথা, একটা হত্যাকাণ্ড বিচারের বাইরে থাকবে একটা স্বাধীন সার্বভৌম দেশে। আইন শৃঙ্খলা হোক তখন নাজুক, বা দেশ তো স্বাধীন। এটা কোনো মুক্তিযুদ্ধ না, এটা কোনো স্বাধীনতার যুদ্ধ না, এটা ইরান আগ্রাসনের বিপক্ষে মার্কিন সেনার উপর ইরানিদের বোমা বর্ষণ না। এটা দেশের অভ্যন্তরীণ একটা গোলযোগ। সেই গোলযোগে যারা মারা গেছে তাদের জন্য ইন্ডেমনিটি দেওয়া হলো। এই ইন্ডেমনিটির ফাঁক বলে কিনা জানি না, আপনারা সবাই জানেন যে আগের দিন, আমি যেদিন 13 ফেব্রুয়ারি 2026 কথা বলছি, 13 মার্চ 2026 কথা বলছি, তার আগের দিন বাংলাদেশের আদালতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আলোচিত চরিত্র, এনসিপির মুখপাত্র, তাকে 1 নম্বর প্রধান আসামি করে পুলিশ হত্যার দায়ে 42 জনকে, টোটাল 42 জনের নামে একটি মামলার আবেদন করা হয়েছিল। আদালত এই মামলাটি গ্রহণ করেননি। আদালতের সিদ্ধান্ত নিয়ে আমাদের কিছু বলার নেই, বা আমরা এই সিদ্ধান্ত সম্পর্কে কোনো কমেন্ট করতে চাই না। বাট ওভারঅল ওই ইন্ডেমনিটি সংসদে বহাল হবে কি হবে না, বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন তারাও ইন্ডেমনিটির পক্ষে। তিনি বলছেন যে পুরো জাতিকে এখানে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ নিয়েও আমরা আমাদের মতামত প্রকাশ করেছি। সেই ইন্ডেমনিটি সংক্রান্ত সহ জুলাই অধ্যাদেশ নিয়ে উচ্চ আদালতে একটি রিট আছে, সেই রিটের নিষ্পত্তি হওয়া পর্যন্ত নিশ্চয়ই আমাদের অপেক্ষা করতে হবে। তবে এই যে নিম্ন আদালতে আবেদনটা করা হয়েছে, এই আবেদনটায় কি চিন্তায় পড়ে গেছে এনসিপি নেতৃবৃন্দ? এনসিপির টপ লিডাররা কি এতে শঙ্কিত হয়ে উঠেছে? যখনই জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রসঙ্গ আসে, যখনই বাংলাদেশে পুলিশ হত্যার প্রসঙ্গ আসে, তখনই এই লোকগুলো কেমন যেন তটস্থ হয়ে যায় না, কেমন যেন খুব বেশি রিয়াকশন শুরু করে। এই নাহিদ ইসলামী পুলিশ হত্যা নিয়ে বিচার হতে পারে, পুলিশ গ্রিন সিগন্যাল পেয়েছে তদন্তের, এই কথা শুনেই সে বলে উঠেছিল না এটা মীমাংসিত ইস্যু। সেই নাহিদ ইসলাম এইবার আসিফের বিরুদ্ধে একটি মামলার চেষ্টা করা হয়েছে, সেটা নিয়ে কি বলছে জানেন? সেটা নিয়েও তার রিয়াকশন আমাদের কাছে অদ্ভুত লাগছে। নাহিদের রিয়াকশনটা খেয়াল করেন। আসিফের বিরুদ্ধে মামলার চেষ্টা পরিকল্পিত রাজনৈতিক আঘাত নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টাকে উদ্বেগজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। কেন এটা তাদের জন্য উদ্বেগজনক? কেন? যদি মামলা হয়, বিচার প্রক্রিয়া, বিচারে তো সাক্ষী, সাবুত, দীর্ঘ প্রক্রিয়া, 20 বছর লাগে। বাংলাদেশে নর্মালি হত্যা মামলার দেখা যায় যে বিচার হতে 20 বছর লাগে না, অনেক ক্ষেত্রেই। ট্রাইব্যুনালে গেলে ভিন্ন কেস, বিশেষ ব্যবস্থা থাকলে আমরা সেই ব্যবস্থার দিকে যাইতে চাই না, বলতে চাই না। তো মামলা মোকদ্দমার সাক্ষ্য প্রমাণ সেগুলো আসবে। তাহলে এখানে উদ্বেগের কি আছে? যে মানুষটা নির্দোষ, বুক ফুলিয়ে আমরা চলি, আমরা কোনো ফৌজদারি অপরাধে দণ্ডিত না। আমরা সবসময় বলি আমাদের ফোন কল, হোয়াটসঅ্যাপ সবসময় ওপেন থাকে। আজ থেকে না, আওয়ামী লীগ সময় থেকে আমরা জোর গলায় বলি যে আমরা তো রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী কোনো ষড়যন্ত্র করি না। আর এখন তো প্রশ্ন ওঠে না, তাহলে সেই আমি যদি অন্যায় না করে বুক ফুলিয়ে চলতে পারি, নাহিদ ইসলামরা কি বুক ফুলিয়ে চলার সাহস রাখেন না? তিনি বলেন এটি জুলাই বিপ্লবের চেতনা ও তরুণ নেতৃত্বের বিরুদ্ধে সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত। কিভাবে? এর ব্যাখ্যা কি নাহিদ ইসলামের কাছে পাওয়া যাবে? এক বিবৃতিতে তিনি বলেন আসিফ মাহমুদকে প্রধান আসামি করে এটার জন্য তাদেরকে স্পেশাল বিবৃতিও দিতে হলো। দেখেন,
যে আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভ্যুত্থানকালীন ভূমিকার জন্য মামলা দায়েরের অপচেষ্টা হয়েছে, তবে আদালত এই মামলা গ্রহণ করেনি। নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এ ধরনের অপচেষ্টা একই সঙ্গে উদ্বেগের ও নিন্দনীয়। এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম এবং সেই সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে পরিকল্পিত রাজনৈতিক আঘাত। একটা অপরাধের বিচার চাওয়া, আর কিছু বলার আছে এই দেশে, কোনো ব্যাখ্যা আছে যে অপরাধের বিচার চাবেন, এটাকে তারা দেখিয়ে দিচ্ছে। ওই যে ধরেন আপনি সত্য বলবেন, ইউনূস আমলে আপনি সত্য বলতেন না, সত্য বললে এরা বলতো এই তো পাইছি ফেসিবাদের লোক। আপনি অন্যায়কে অন্যায় বলবেন, আপনাকে ফেসিবাদী বানায় বলে হইতো না এই আমাদের জুলাই বিপ্লবের চেতনা ধ্বংসকারী পেয়েছি, ধরো একে জেলে ভরো। ঠিক এই টোনটাই, এই সুরটাই তো এখন রয়ে গেছে। নাহিদ ইসলাম আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক। এই আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের চেষ্টা প্রমাণ করে যে 5 আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের জাতির কি দুর্ভাগ্য জানেন, জামাত তাদের সন্তানদের, তাদের নাতিনাত কি বলেছিল না, নাতিনাতকরদের কোলে তুলে নিয়েছে। আমি একটু দেখতাম এবার এনসিপি একক ইলেকশন করতো, আর সর্বসাকুল্যে আজকে হিসাব করতাম যে সারা দেশে কত ভোট পেয়েছে। সে নাকি এখন তারা সারা দেশের মানুষের কি মর্যাদার প্রতীক হয়ে উঠেছে। আর কিছু বলতে ভালো লাগে না, বিচার বিবেচনা এবং প্রকৃতি সবকিছুর হিসাব তো নিশ্চয়ই একদিন মিলিয়ে নিবে। নাহিদ ইসলাম মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অধীনেই। একবারও তো বলেনি আমরা শপথ নেব না। যদি শপথ নেওয়া যায় তাহলে ভাষণ কেন দিতে পারবে না রাষ্ট্রপতি? আজকে নিজেই দেখছিলাম যে ওয়াকআউট করেছেন জামাত এবং এনসিপির সদস্যরা সম্মিলিতভাবে। তাদের যেই নির্বাচনী ঐক্য সেটা সংসদে এসে আরো দৃঢ় হলো, এটা মনে হচ্ছে। এটা রাজনৈতিক ঐক্য। আমি এর আগেও বলেছি যে জামাত এবং এনসিপি কিন্তু মধ্যে আসলে আলাদা সত্তা না, কৌশলগতভাবে তারা আলাদা আলাদা আছে, কিন্তু মোটামুটি একই সত্তা থাকবে। যাই হোক, সেটা আরেকদিন আলোচনা করব। এখন যে আলোচনাটা সেটা হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ বলছেন এই স্ববিরোধিতা কেন? সংসদে রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা নিয়ে সালাউদ্দিন আহমেদ বলছেন যে তার কাছে শপথ নেওয়া হয়েছে গণঅভ্যুত্থানের পর, মানে আওয়ামী লীগের পতনের পর রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয়েছে 2 দফা, তার কাছে শপথ নেওয়া হয়েছে। আজকে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সেই রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা কেন? এমন তো না যে এখানে এমপি হিসেবে শপথ নিতে হচ্ছে, তাও না। তারপরও বিরোধিতা কেন? এখানে শুধু সাংবিধানিক রীতি ধারা অনুযায়ী তিনি সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। এটা হচ্ছে রেওয়াজ, এটা হচ্ছে রীতি। বিএনপি বারবার বলছে যে তারা সংবিধানের ব্যত্যয় ঘটাতে দেবে না, সংবিধান যা আছে সেই অনুযায়ী চলবে। এখানে রাষ্ট্রপতি কোনো ফ্যাক্টর না, এখানে ফ্যাক্টর হচ্ছে সংবিধান। কিন্তু আজকে নজিরবিহীন প্রতিবাদ, প্লাকার্ড ছাপানো, বোঝাই যাচ্ছে যে আজকের দিনের কর্মসূচিটা তারা জানে। আজকে রাষ্ট্রপতি ভাষণ দেবে এবং তারপর তারা সাজানো গোছানো প্লাকার্ড দেখাবে, বিরোধিতা করবে, ওয়াকআউট করবে, সবকিছুই হয়েছে। প্রায় 5 মিনিট অচলাবস্থা ছিল। তো এখন সালাউদ্দিন আহমেদ যে প্রশ্নের উত্তর মানে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে, যে তিনি বলছেন আজ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাময়িক উত্তেজনা তৈরি হয়। প্রথমে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সংসদের রাষ্ট্রপতির উপস্থিতির প্রতিবাদ জানান। পরে বিরোধী দলের অন্য সদস্যরা নানা বক্তব্য সম্বলিত প্লাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে প্রায় 5 মিনিট বিক্ষোভের পর সংসদে বিরোধী দলীয় নেতা এবং জামাতের ইসলামের আমির শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন। বিরোধী দলের এই ভূমিকা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয় সংসদে। তিনি বলেন এই প্রশ্নটা তাদের করা যায় যে রাষ্ট্রপতির সাথে তারা আলাপ আলোচনা করেছে 5ই আগস্টের বিকেল বেলা, 6th of August মানে 5 তারিখ বিকেল বেলা এবং 6 তারিখ, যে রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা শপথ নিয়েছেন, তাদের 2-1 তো এই সংসদেরও সদস্য হয়ে আসছেন। তো সেটা তাদের জিজ্ঞাসা করা যায় এই স্ববিরোধিতা কেন?
অর্থাৎ নাহিদ ইসলাম মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অধীনেই, তার কাছে শপথ বাক্য পাঠ করেছেন। একবারও তো বলেনি যে তখন আমরা শপথ নেব না, তখন তো শপথ নিয়েছেন। যদি শপথ নেওয়া যায় তাহলে ভাষণ কেন দিতে পারবে না রাষ্ট্রপতি? এই প্রশ্নের উত্তরটা কি? এই প্রশ্নের আসলে উত্তর নেই। যেটা হচ্ছে যে এটা একটা বিরোধী দল হিসেবে এনসিপি এবং জামাতে ইসলাম তাদের একটা শোডাউন, এবং তারা যে বিরোধী দল হিসেবে শক্তিশালী হিসেবে আবির্ভূত হবে তার প্রমাণ হচ্ছে আরেকটা, ডেপুটি স্পিকারের পদ কিন্তু তারা নেয়নি। আজকে দেখা গেল যে কায়সার কামাল তিনি ডেপুটি স্পিকার হয়েছেন, আর স্পিকার হয়েছেন হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তাহলে এই যে ব্যারিস্টার কায়সার কামাল যে হলেন তো ডেপুটি স্পিকার, এই পদে অফার করা হয়েছিল জামাতকে। জামাত বলেছে যে না, এইভাবে তো নেওয়া যাবে না, প্যাকেজ থাকতে হবে। কি প্যাকেজ তার কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই। অর্থাৎ জুলাই সনদ অনুযায়ী সবগুলি মানতে হবে, শুধু ডেপুটি স্পিকার না, এরকম হয়তো তিনি বলতে চেয়েছেন। এখন প্রশ্ন হলো যে প্যাকেজ হোক বা না হোক, এর আগেও কিন্তু শেখ হাসিনার সময়ও বিভিন্ন সময় মানে যে প্রশ্নটা হয়েছে যে সংসদের একটা ভারসাম্য আনার জন্য সরকার এবং বিরোধী দল মিলে যাতে সংসদটা সঠিকভাবে পরিচালনা করা যায় এবং সবার অধিকার যাতে নিশ্চিত থাকে, সেই জন্য ডেপুটি স্পিকারের পদটা যাতে বিরোধী দলের থেকে নেওয়া হয়, সেই অনুযায়ী জুলাই সনদ অন্তর্ভুক্ত আছে, কিন্তু তারা সেটা কিন্তু নেয়নি। এই ক্ষেত্রেও কিন্তু জামাত সহযোগিতা করলো না, বরং বিরোধিতা করলো। তো আজকে রাষ্ট্রপতির ভাষণের যে বিরোধিতা, সেই বিরোধিতার যৌক্তিক কোনো কারণ নেই। এখানে যুক্তি মানে আবেগ থাকতে পারে, চেতনা থাকতে পারে, কিন্তু কোনো যুক্তি নেই। যুক্তি হলে এটা নির্মমভাবে মানতে হবে, সে শেখ হাসিনা নিযুক্ত রাষ্ট্রপতি হোক আর যারই হোক না কেন। কারণ এই রাষ্ট্রপতি 3 দফা সরকারের শপথ নিয়েছে। হাসিনা সরকার শপথ নিয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর, তখনও তিনি ভাষণ দিয়েছেন সংসদের প্রথম অধিবেশনে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের শপথ নিয়েছে এবং তারেক রহমান সরকারেরও শপথ নিয়েছে। তারেক রহমান সরকারের শপথ নিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাহলে এই প্রধানমন্ত্রী যেখানে রাষ্ট্রপতি শপথ নিয়েছেন, তা সেই প্রধানমন্ত্রীকে সংসদ নেতা হিসেবে যদি মেনে নেওয়া হয়, তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি কেন ভাষণ দিতে পারবে না? এটা নিয়ে বিস্তারিত কিন্তু তর্ক বিতর্কের অবকাশ আছে দর্শক।